সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সম্ভবত ওআইসি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এবং শুধু তাই না, উপসাগরীয় সহযোগিতা পরিষদ, ইরান যেটাকে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ থেকেও সংযুক্ত আরব আমিরাত বেরিয়ে যেতে পারে। আপনারা নিশ্চয়ই এর আগে জেনেছেন সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে, বা ওআইসি থেকে বা জিসিসি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা কেন করছে? যতদূর শোনা যাচ্ছে, তারা এই সমস্ত সংগঠনের সাথে, সংস্থার সাথে নিজেদের সম্পর্ক পর্যালোচনা করছে। অর্থাৎ রাখবে কি রাখবে না, কোন মাত্রায় রাখবে, বেরিয়ে যাবে কিনা, বেরিয়ে গেলে কি হবে, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা হচ্ছে। ক্লিয়ার করে বলি, এখনই সিদ্ধান্ত হয়নি, বাট এই বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়েই কথা বলবো। এখানে আলোচনা হবে যেগুলো তার ভেতরে থাকবে, কেন সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে, এই সমস্ত সংস্থা থেকে বেরিয়ে আসলে সে কোন দিকে যেতে চায়, কার সাথে সম্পর্ক খুব স্ট্রং করতে চায়, এবং কেন বেরিয়ে যেতে চায়, কি করতে চায়, মূল লক্ষ্যটা কী। যদি সংযুক্ত আরব আমিরাত বের হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে, মুসলিম বিশ্বে এবং আন্তর্জাতিক অঙ্গনে কী প্রভাব পড়বে, এই সমস্ত নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, শুরুতেই বলেছি সংযুক্ত আরব আমিরাত ওআইসি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, এমন খবর, এমন গুঞ্জন, এমন কথা শোনা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, কেন সংযুক্ত আরব আমিরাত বেরিয়ে যেতে চায়? তার সাথে আরও যুক্ত আছে, আগেই বলেছি, পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদ, যেটা তা থেকেও বের হয়ে যেতে পারে। এই সমস্ত সংগঠনের সাথে তার সম্পর্ক নিয়ে রিভিউ করছে, পর্যালোচনা করে দেখছে সম্পর্ক রাখবে কি রাখবে না, কোন মাত্রায় রাখবে, ইত্যাদি ইত্যাদি, এবং কোথায় যেতে পারে। প্রথমেই বলি যে কেন সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত সংগঠন থেকে বেরিয়ে যেতে চায়। আপনারা সবাই জানেন যে বর্তমান যে পরিস্থিতি চলছে মধ্যপ্রাচ্যে, তাতে সংযুক্ত আরব আমিরাত সরাসরি ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং সে কিন্তু ইরানের বিপক্ষে যুদ্ধে জড়িত। শুধু সংযুক্ত আরব আমিরাত জড়িত নয়, সংযুক্ত আরব আমিরাতের পক্ষে ইসরায়েলি সেনারা লড়াই করেছে। ইসরায়েলের আয়রন ডোম এখানে স্থাপন করা আছে এবং ইসরায়েলের সেনা মোতায়েন করা আছে। ঘটনা এই রকমভাবে কিন্তু খবর বেরিয়েছে এবং এটা আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, আমার খবর না। ফলে একদম পরিষ্কার, যেখানে ইরানের বিরুদ্ধে সরাসরি কুয়েত, ইরাক, বাহরাইন, কাতার, সৌদি আরব, এই সমস্ত কোনো দেশ সরাসরি যুদ্ধ করেনি, এদের ঘাঁটি ব্যবহার করেছে আমেরিকা। এবং আমি আবারও বলি যে তাদের অসম্মতিতেই জোর করে এই সমস্ত দেশের ঘাঁটি ব্যবহার করেছে। এবং আপনারা দেখে থাকবেন, নিশ্চয়ই খেয়াল আছে, এই সমস্ত কোনো দেশ কিন্তু ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িত হয়নি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেনি। এমনকি ইরান এই সমস্ত দেশের বিভিন্ন স্থাপনায় হামলা চালালে হয়তো বক্তব্য বিবৃতি দিয়েছে কিছু কিছু, কিন্তু প্রকৃতপক্ষে ইরানের বিরুদ্ধে তারা জড়িয়ে যায়নি যুদ্ধে। এই আরব দেশগুলো সবাই মিলে যদি ইসরায়েল এবং আমেরিকার সাথে এক হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতো, তাহলে ইরানের জন্য কিন্তু যুদ্ধটা হয়তো আরও বেশি কঠিন হতো, কিন্তু সেই কাজটা করেনি। এখানে কিন্তু সবচেয়ে বড় মেসেজ আছে। অন দ্য আদার হ্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ইরানের সাথে যুদ্ধ করেছে, এটা কিন্তু পরিষ্কার। এর মানে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যে কিন্তু নতুন একটা ডাইমেনশন তৈরি হচ্ছে, নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, মধ্যপ্রাচ্য নতুন চেহারা পেতে যাচ্ছে, নতুন শেপ পাচ্ছে, ধীরে ধীরে এটা হয়ে যাচ্ছে। এই জায়গায় আপনারা একটা বক্তব্য খেয়াল করুন। সংযুক্ত আরব আমিরাত যখন ওপেক ছাড়ছে বা ওআইসি বা জিসিসি ছাড়ার কথা ভাবছে বলে খবর পাওয়া যাচ্ছে, তখন সৌদি আরব কী বলছে? সৌদি আরব বলছে তারা আর আমেরিকার সাথে এই রকম সম্পর্ক রাখতে চায় না। মধ্যপ্রাচ্যে তারা এখন অনেকটা স্বাধীন হতে চায়। এতদিন যে আমেরিকার কাছে তাদের নিরাপত্তা বর্গা দিয়ে রেখেছিল, এতদিন ধরে আরব দেশগুলো আমেরিকার কাছে তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব দিয়ে রেখেছিল, এই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে চায়। এখন আর আমেরিকার দায়িত্ব লাগবে না, আমেরিকার আর নিরাপত্তা দেখার দায়িত্ব তারা দিতে চায় না।
তারা কি বলছে? তারা সরাসরি এখনও কিছু না বললেও আকারে ইঙ্গিতে এবং বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যা পরিষ্কার হচ্ছে সেটা এই, আমি কয়েকটা ভিডিওতে বলেছি, মধ্যপ্রাচ্যের নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে। সেই প্ল্যাটফর্মে আরব দেশগুলোর অনেকগুলোই থাকবে, যার সাথে ইরানের সম্পর্কটা ভালো থাকবে, তার সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো থাকবে, তার সাথে রাশিয়ার সম্পর্ক ভালো থাকবে, তার সাথে চীনের সম্পর্ক ভালো থাকবে, তার সাথে তুরস্কের সম্পর্ক ভালো থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরিবেশ পাল্টে যাচ্ছে, কিন্তু এই জায়গায় সংযুক্ত আরব আমিরাত ভিন্ন পথের দিকে হাঁটার চেষ্টা করছে। এর প্রথম পদক্ষেপ হিসেবে তারা ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পাকা করেছে। ওপেক থেকে বেরিয়ে গেলে কি হবে সেটা আমি সেই ভিডিওতে বলেছিলাম, আমার ভিডিওতে আছে, চ্যানেলে আছে, আপনারা যদি মনে করেন দেখে নেবেন, শুনে নেবেন। আজকে এখানে বলি ওআইসি এবং জিসিসি থেকে বের হয়ে গেলে কি পরিস্থিতি দাঁড়াবে এবং কেন যেতে চায়। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে, আব্রাহাম অ্যাকর্ড যেটা, এর মাধ্যমে। বাহরাইনও সেই একই সাথে একই দিনে ইসরায়েলের সাথে সম্পর্ক করেছিল। কিন্তু ফ্যাক্ট হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন তথ্যসূত্র থেকে পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাত আসলে অনেক আগে থেকে ইসরায়েলের সাথে যথেষ্ট সম্পর্ক রাখে এবং ইসরায়েলের আধিপত্য সংযুক্ত আরব আমিরাতের মার্কেটে, সংযুক্ত আরব আমিরাতের ভূমিতে এত বেশি বিস্তৃত হয়েছে, ইসরায়েলের শিকড় এত বেশি গেড়েছে, এখন সংযুক্ত আরব আমিরাত চাইলে এই শিকড় উপড়ে ফেলতে পারবে না। এখন বটবৃক্ষ মহিরুহ আকার ধারণ করেছে ইসরায়েলের আধিপত্য। সংযুক্ত আরব আমিরাত এই কাজগুলো কেন করছে? এখানে মুসলিম স্বার্থ, আঞ্চলিক স্বার্থ, আরব স্বার্থ এগুলো তার কাছে বড় না। এখানে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে তার ব্যক্তিগত লাভালাভ, তার অর্থনৈতিক উন্নতি। সে চায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে। তাতে কার কি হলো, কার সাথে কি সম্পর্ক থাকলো কি থাকলো না, এগুলো ডাজেন্ট ম্যাটার। মুসলমানদের সাথে সম্পর্ক থাকলো কি থাকলো না, আরব দেশগুলোর সাথে সম্পর্ক থাকলো কি থাকলো না, এগুলো ম্যাটার না। তার কাছে ম্যাটার হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে সম্পর্কটা ঠিক থাকছে কিনা। এবং আমেরিকায় আর ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক থাকা মানে হচ্ছে মূলত ইউরোপের দেশগুলোর সাথে তার সম্পর্ক ঠিক থাকে। তার মানে সে অনেকটা আছে না যে বকে যাওয়া সন্তান, বকে যাওয়া তরুণ যে সমাজ থেকে বেরিয়ে গিয়ে অন্যরকম কাজ করে। যেমন এই গত কয়েকদিন আগে একটা খবর বাংলাদেশে হয়েছে না, যে শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত হয়েছে। আমি জানি না, আমি এই প্রসঙ্গে কথা বলতে জানি, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এই টিটন কিন্তু আমাদের যশোরের মানুষ। সেই টিটন একসময় ফুটবল প্লেয়ার ছিল, অনেক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতো, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, অনেক অবদান আছে তার। অথচ এক পর্যায়ে হঠাৎ করে সে অন্ধকার জগতে প্রবেশ করলো এবং টিটন শীর্ষ সন্ত্রাসী হয়ে উঠল। এই যে কিছুদিন আগে সে মারা গেছে, সে কিন্তু তার সাথে পরিবার সমাজ কারোর কোনো সম্পর্ক ছিল না, সে বিয়ে শাদীও করেনি। অর্থাৎ তারা কিন্তু বেশ কয়েক ভাই বোন, সমস্ত সব কিছু বাদ দিয়ে সে আলাদা জীবন একটা গড়ে দিল। সংযুক্ত আরব আমিরাত আরব জাতীয়তাবাদ, মধ্যপ্রাচ্যের স্বার্থ, ভূ রাজনীতির যে কৌশলগত নানান দিক, এই সমস্ত সব কিছু বাদ দিয়ে, বা মুসলিম জাতীয়তাবাদ বা মুসলিম সেন্টিমেন্ট, ওআইসি, এই সমস্ত সব কিছু বাদ দিয়ে এখন সে কিন্তু মূলত ফোকাস করেছে কোথায়? তার অর্থনীতি, সে ভালো থাকবে, তার অর্থনীতি বুম করবে, বিরাট বিশাল ধনী রাষ্ট্রে পরিণত হবে মধ্যপ্রাচ্যে, পৃথিবীর ভিতরে গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে, সমস্ত টেকনোলজি তার দেশে থাকবে। এবং এরই মধ্যে আপনারা জেনেছেন বা জানেন হয়তো, ইসরায়েল বা আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ টেকনোলজির মূল সেন্টার কিন্তু এখন সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাত এই কেন্দ্রিক ডেভেলপমেন্টটা ঘটিয়ে নিতে চায়। সেক্ষেত্রে এই তেলের ব্যবসা, তেল, গ্যাস, এগুলো নিয়ে তার এখন আর বড় চিন্তা নেই। এখান থেকে ডাইভার্ট করে মূলত অর্থনীতি ওই দিকে বেশি ফোকাস করতে চায়, টেকনোলজির দিকে। এবং এই কারণে ইসরায়েলের সাথে সে সামরিক, কূটনৈতিক, আর্থিক, বাণিজ্যিক সব ধরনের সম্পর্ক, রাজনৈতিক সব ধরনের সম্পর্ক একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ করেছে এবং অনেক পাকাপোক্ত করে ফেলেছে। এখান থেকে আর তার বেরিয়ে আসার সুযোগ নেই। এইবার ইরানের সাথে যুদ্ধের সময় যা দেখা গেছে সেটা হচ্ছে যে, আমি আর একটা ভিডিওতে বলেছিলাম, ইসরায়েলে 1200 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান, আর সংযুক্ত আরব আমিরাতে 2800
ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এর মূল কারণ কি? ইসরায়েলে যতটা হামলা করার দরকার তার চেয়ে বেশি হামলা করার দরকার মনে করেছে ইরান সংযুক্ত আরব আমিরাতে। এর কারণ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আমেরিকা এবং ইসরায়েলের উপস্থিতিটা এত বেশি অ্যাক্টিভ ছিল এবং এত বেশি বড় ছিল, যার কারণে ইরানকে ইসরায়েল সামাল দিচ্ছে, সংযুক্ত আরব আমিরাতকে বেশি সামাল দিতে হয়েছে। এবং সংযুক্ত আরব আমিরাত যেহেতু ইরানের একদম কাছে, জাস্ট পারস্য উপসাগরের এপার ওপার, পারস্য উপসাগরের উত্তর পাড়ে ইরান, দক্ষিণ পাড়ে সংযুক্ত আরব আমিরাত। এবং আরেকটা জিনিস হচ্ছে পারস্য উপসাগরের বেশ কিছু দ্বীপ, যে দ্বীপগুলোতে ইরানের তেলের খনি আছে অথবা তেলের স্থাপনা আছে, এবং খার্ক দ্বীপ তো আপনারা জানেন। তো এইরকম অনেকগুলো দ্বীপ আছে। বেশ কিছু দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের দীর্ঘদিনের দ্বন্দ্ব আছে, মালিকানা নিয়ে দ্বন্দ্ব। ইরান বলে যে এটা আমার, আর সংযুক্ত আরব আমিরাত বলে এটা আমার। এই সমস্ত দ্বীপ সবই মোটামুটি ইরানের দখলে। তো সংযুক্ত আরব আমিরাত চাই ওই সমস্ত দ্বীপগুলো উদ্ধার করতে। এবং আপনারা খেয়াল করে থাকবেন, মিরেজ বিমান দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালানো ছিল এই যে কিছুদিনের যে আগে যে যুদ্ধ গেল সেই যুদ্ধে, এবং খোঁজাখুঁজি করে দেখা গেছে সেই মিরেজ যুদ্ধ বিমান ছিল সংযুক্ত আরব আমিরাতের, এবং তারা স্বীকারও করেছে, বলেওছে। তো সব কিছু মিলে সংযুক্ত আরব আমিরাত মূলত এখান থেকে বেরিয়ে ডাইরেকশনটা দিচ্ছে ইসরায়েলি থেকে। ইসরায়েল, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত থেকে তেল গ্যাস ইসরায়েলে পৌঁছাবে, এবং ইসরায়েল থেকে গ্রিস, ইউরোপ, এরকম একটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কের এক প্রধান সদস্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই কারণে সে এই তেল কেন্দ্রিক যে ব্যবসা, এই জায়গা থেকে ওপেকে থাকলে সে তার সুবিধা মতো তেল উৎপাদন করতে পারবে না। এই জন্য সে এখান থেকে বেরিয়ে আরও ক্যাপাসিটি বাড়াবে, এবং ধীরে 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 সে অনেক বেশি উৎপাদন বাড়িয়ে ইসরায়েল, ইউরোপ এই সমস্ত জায়গায় বেশি দামে বেচা বিক্রি করে তার অর্থনীতি আরও বেশি বড় করবে, স্ফীত করবে। এবং এই যে টেকনোলজি, যে সমস্ত বিষয়গুলো বললাম, এই যে হোয়াটসঅ্যাপ কোম্পানিটা কি? এই হোয়াটসঅ্যাপ এটা কিন্তু ইসরায়েলের একটা কোম্পানি, এবং এটা কিন্তু এর সদর দপ্তর সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে। এটা কিন্তু বেড়ে ওঠা একটা বিশাল মহিরু আকার ধারণ করে একটা প্রতিষ্ঠান, একটা কোম্পানি। তো এইরকম অনেক বড় বড় কোম্পানি যা সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে বেড়ে উঠছে, ফুলে ফেঁপে বেড়ে উঠছে। এবং সংযুক্ত আরব আমিরাতকে বলা হয় স্টার্টআপ নেশন, অর্থাৎ এখান থেকে ছোট ছোট কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে অনেক বড় বড় হয়ে যাচ্ছে এবং সারা বিশ্বে প্রভাবশালী হয়ে উঠছে। এর সাথে সম্পর্ক আছে আমেরিকা এবং ইসরায়েলের, অর্থাৎ আমেরিকা, ইসরায়েল প্লাস সংযুক্ত আরব আমিরাত, এরা মিলে নিজেদের অর্থনীতিকে, নিজেদের প্রভাব প্রতিপত্তিকে মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্বে অনেক বেশি বড় করতে চায়। এই আকাঙ্ক্ষা থেকে মূলত সংযুক্ত আরব আমিরাত এই জিসিসি থেকে বা ওআইসি থেকে বা ওপেক থেকে বেরিয়ে গেছে বা বেরিয়ে যেতে চাই। এখানে আরেকটা বিষয়, এটা খুব ক্লিয়ার মনে রাখতে হবে যে সংযুক্ত আরব আমিরাত কখন বেরিয়ে যেতে চাইছে বা বেরিয়ে যাওয়ার কথা ভাবছে, বা বেরিয়ে যাওয়ার কথা ভাবছে বলে খবর বেরিয়েছে। আমি এখনও নিশ্চিত বলছি না, শুধুমাত্র ওপেকেরটা নিশ্চিত, বাকিগুলো কিন্তু এখনও আলোচনার পর্যায়ে। বাট এইরকম তথ্য পাওয়া যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত জিসিসি এবং ওআইসির সাথে সম্পর্ক পর্যালোচনা করে দেখছে, রিভিউ করে দেখছে, তার মানে কতটুকু রাখবে কি রাখবে না, রাখলে কোন মাত্রায়, ইত্যাদি ইত্যাদি। কখন এইগুলো পর্যালোচনা করছে? যখন ইরানের সাথে বড় রকমের একটা যুদ্ধ হয়ে গেল এবং যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এবং নতুন করে যে কোনো সময় যুদ্ধ হতে পারে। এই যখন পরিস্থিতি, তার মানে দাঁড়াচ্ছে ইরানের সাথে এই যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত সংগঠন থেকে বেরিয়ে যেতে চায়। তার মানে যদি বের হয়ে যায় ওআইসি থেকে, তাহলে তার প্রয়োজন নেই মুসলিম উম্মার সাথে সম্পর্ক রাখার, এটা পরিষ্কার হবে। যদি জিসিসি থেকে বেরিয়ে যায়, তার মানে ধরে নেওয়া হবে যে আরব জাতীয়তাবাদ বা আরব কেন্দ্রিক যে সংগঠন, তার সাথে তার সম্পর্ক রাখার প্রয়োজন নেই। প্রয়োজন কোথায়? প্রয়োজন সে যাদের সাথে সম্পর্ক করেছে বা আরও গভীর করতে চায়। তারা কারা? সে তো পরিষ্কার করে বললাম, ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু দেশ। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে এর বিপরীতে যারা আছে তারা কি করবে? আমি আরেকটু বলে আসি, এখানে যে আরও কতগুলো কারণ আছে। শুধুমাত্র ইরানের সাথে যে সংযুক্ত আরব আমিরাতের শত্রুতা বা ইরানের সাথে যুদ্ধের কারণে ইরানকে শত্রু হিসেবে এক পক্ষে ফেলে সে ইসরায়েল এবং আমেরিকার সাথে দল পাকাচ্ছে, ব্যাপারটা কিন্তু শুধু তাই না।
সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক বাড়ছে, কাতারের সম্পর্ক আগেই আছে, ওমানের সাথে সম্পর্ক আগেই আছে, কুয়েত ইরানের সাথে সম্পর্ক রাখবে, কারণ কুয়েত ইরাক এবং ইরানের একেবারে প্রতিবেশী দেশ। ইরানের সাথে যদিও সরাসরি কুয়েতের সীমান্ত নেই, কিন্তু ইরানের একদম সীমান্তের কাছাকাছি কুয়েতের অবস্থান। তো সেক্ষেত্রে সৌদি আরব যদি ইরানের সাথে সম্পর্ক করে, তাহলে এই যে আরব দেশগুলোর কথা বললাম, এরা প্রায় সবাই ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়বে। তাহলে ইরানের সাথে যখন ঘনিষ্ঠ সম্পর্ক গড়ছে, তাহলে এরা প্রায় সবাই জিসিসির সদস্য এবং ওআইসির সদস্য, আরব নেশন হিসেবে তো তারা পরিচিত। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত এখানে ইরানের সাথে সম্পর্ক করবে না, এটা পরিষ্কার। এবং ইরানের সাথে সম্পর্ক করার কোনো সুযোগ তার আর নেই, এই কারণে যে যেহেতু তার ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি এবং ইসরায়েলের অর্থনীতি এবং আমিরাতের অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তার সমস্ত সব কিছু মিলেমিশে একাকার। এই জায়গা থেকে আর বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। সেই জায়গা থেকে দাঁড়াচ্ছে ইরানের সাথে শত্রুতা তো থাকলোই, আরব দেশগুলোর সাথেও তার সম্পর্ক আর বিশেষ উষ্ণ রাখতে চায় না। এবং আমরা দেখেছি ইয়েমেনে, লিবিয়াতে, সুদানে, এমনকি তুরস্কের সাথেও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক কিন্তু খুব ভালো না। লিবিয়াতে সৌদি আরব যে ভূমিকা পালন করছে, জাস্ট তার বিপরীতে সংযুক্ত আরব আমিরাত, অথবা তুরস্ক যে ভূমিকা পালন করছে তার বিপরীতে সংযুক্ত আরব আমিরাত। সুদানেও কিন্তু তাই, ইয়েমেনে তাই। এরকম মোটামুটিভাবে মুসলিম বিশ্বের যেখানে যেখানে দ্বন্দ্ব সংঘাত আছে, সেখানে সৌদি আরব এক পক্ষ নিলে সংযুক্ত আরব আমিরাত আর এক পক্ষ নিচ্ছে। তার মানে মূলত এখানে অলরেডি ডিভিশন তৈরি করে ফেলেছে আরব বিশ্বে, এবং সেটা তৈরি করেছে ইসরায়েল এবং আমেরিকা এই সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে। ফলে সংযুক্ত আরব আমিরাত এখন আর এখানে বসে ওই জিসিসির সাথেও আগের মতো সম্পর্ক মেনটেন করতে পারবে না, ওআইসির সাথেও পারবে না, এবং ইরানের সাথে তো পারবে না। একটা কথা মনে রাখতে হবে যে ওআইসি প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু মুসলমানদের এবং বিশেষ করে ফিলিস্তিনের স্বার্থ সংরক্ষণ করার জন্য। ওআইসি যদি ফিলিস্তিনের স্বার্থ সংরক্ষণ করার জন্য স্ট্রং ভূমিকা নেয়, তাহলে সেখানে সাপোর্ট দিতে হবে কিন্তু সংযুক্ত আরব আমিরাতকেও। তা ফিলিস্তিনি স্বার্থ সংরক্ষণ করার মানেই হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যাওয়া। সেটা যখন ইসরায়েলের বিরুদ্ধে যাবে, ইসরায়েলের এত ঘনিষ্ঠ মিত্র হিসেবে সংযুক্ত আরব আমিরাত সেটা কি করে সমর্থন করে, এবং সেটাকে সমর্থন করতে দেবে না ইসরায়েল এবং আমেরিকা। ফলে সংযুক্ত আরব আমিরাত এখন অনেক কিছু বিচার বিবেচনা করে নিজেই আস্তে আস্তে সরে পড়ছে আরব জাতীয়তাবাদ থেকে, আরব আঞ্চলিক রাজনীতি থেকে, ইরান কেন্দ্রিক যে সম্পর্ক হতে পারতো সেটা থেকে। এবং আমি এখানে আরেকটা কথা বলি, আপনারা হয়তো জানেন 6 লাখ অথবা তারও বেশি নাগরিক, ইরানি নাগরিকের নাগরিকত্ব আছে সংযুক্ত আরব আমিরাতে, ভিসা আছে তাদের। এদের এই ভিসা ক্যান্সেল করে দিয়েছে কিন্তু সংযুক্ত আরব আমিরাত, এবং ইরানের ব্যবসার বিরাট একটা বড় অংশ এই সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রিক পরিচালিত হতো। ইরানের নাগরিকরা এখানে ভিসা নিয়ে, রেসিডেন্সি নিয়ে এখানে থেকে ব্যবসা করত। তাতে ডেফিনেটলি সংযুক্ত আরব আমিরাতও লাভবান হতো, কারণ ট্যাক্স পেত, টাকা পেত। কিন্তু এখন ইসরায়েল এবং আমেরিকার চাপে বা তাদের সাথে সম্পর্ক থাকার কারণে এই যুদ্ধের পর ইরানের সাথে সেই সম্পর্ক কাট আপ করছে। তার মানে ইরান যদিও এখানে বিপদে পড়বে, কিন্তু এটাও ঠিক যে তার শত্রুদের সেই সমস্ত নাগরিকরা থাকলে সেও তো এক ধরনের বিপদে পড়তো। হয়তো মধ্যপ্রাচ্যে অন্যভাবে কিছু করবে, এবং মধ্যপ্রাচ্যে নতুন যে চেহারা পেতে যাচ্ছে, রূপ পেতে যাচ্ছে, শেপ পেতে যাচ্ছে, এখানে ইরান তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। ফলে ইরান মনে হয় না যে খুব বিপদে পড়বে সংযুক্ত আরব আমিরাতে তার ব্যবসা বাণিজ্য হারালে, অন্য জায়গায় করবে সে। কিন্তু বড় পরিবর্তন মধ্যপ্রাচ্যে হয়ে যাচ্ছে, এ কথা ঠিক। এবং সেখানে সংযুক্ত আরব আমিরাত একটা পক্ষে, ইরান আর একটা পক্ষে, ওপাশে সৌদি আরবের নেতৃত্বাধীন জিসিসি বা আরব রাষ্ট্রগুলো আর একটা পক্ষে। এবং আরব রাষ্ট্রগুলোর সাথে আমি ধারণা করছি এবং যথেষ্ট পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে ইরানের সম্পর্ক ভালো হবে। তার পেছনে মূল কারণ থাকছে রাশিয়া এবং চীন, পাকিস্তান, তুরস্ক। অর্থাৎ একটা বড় বলয় গড়ে উঠতে যাচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, যেটা আমেরিকা, ইসরায়েল এদের স্বার্থের বিরুদ্ধে যাবে এবং আলটিমেটলি সংযুক্ত আরব আমিরাতের স্বার্থের বিরুদ্ধে যাবে। এইবার আলোচনা করি, সংযুক্ত আরব আমিরাত যদি ওআইসি থেকে, ওপেক থেকে এবং জিসিসি থেকে বেরিয়ে যায়, তাহলে তার আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রভাব কি পড়তে পারে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে সমস্ত প্রভাব পড়বে
তার প্রধান এবং প্রথম প্রভাব যেটা, সংযুক্ত আরব আমিরাত পরিষ্কার নিজের স্বার্থের জন্য এই কাজ করলো বা এই পথে নামলো, এই পথে হাঁটলো, এটা পরিষ্কার। ফলে তার অর্থনীতি বুম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ আমেরিকা ইসরায়েল যেহেতু তার পেছনে থাকবে। আবার অন্য দেশ যে সবাই তার সাথে সম্পর্ক কাট আপ করে দেবে এমনটা না, চীন রাশিয়ার সম্পর্ক একদম কাট আপ করে দেবে এমনটা না। সংযুক্ত আরব আমিরাত যেহেতু ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে সে হরমুজ প্রণালী ব্যবহারের সুবিধাটা হয়তো অনেক বেশি সংকুচিত মাত্রায় পাবে। অর্থাৎ সে চাইলেই ইজিলি ব্যবহার করতে পারবে না, ইরান সেটা করতে দেবে না। তাহলে আঞ্চলিকভাবে সে কোণঠাসাও হতে পারে। অর্থনীতিতে হয়তো প্রভাব বিস্তারকারী দেশে পরিণত হবে, কিন্তু আঞ্চলিক রাজনীতিতে সে কোণঠাসা হতে পারে। সংযুক্ত আরব আমিরাত তো একটা ধনী দেশ, একটা প্রভাবশালী রাষ্ট্র, বহু দেশের নাগরিক এখানে কাজ করে। যদি মুসলিম বিশ্বের সংস্থা ওআইসি থেকে সে বেরিয়ে যায়, তাহলে মুসলিম বিশ্ব সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক কীভাবে রাখবে সেটা তো নতুন করে হয়তো ভাবার একটা বিষয় আসবে। পাশাপাশি এখানে সংযুক্ত আরব আমিরাত যদি ওআইসি থেকে জিসিসি থেকে বেরিয়ে গেলে তো ইসরায়েল এবং আমেরিকার সাথে প্রকাশ্য সম্পর্ক তৈরি করবে। যেহেতু সৌদি আরব এর বিপরীতে থাকবে বলে ধারণা করা হচ্ছে, যদি তাই থাকে তাহলে মুসলিম বিশ্ব সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে আমার মনে হয় যে নতুন করে বিবেচনা করবে। সম্পর্ক হয়তো রাখবে, কিন্তু কোন মাত্রায় রাখবে, কতটা ঘনিষ্ঠ থাকবে, এ সমস্ত বিষয়ে অবশ্যই একটা প্রভাব পড়বে। এগুলো নতুন করে অবশ্যই সবাই ভাবনা চিন্তা করবে। ব্যাপারটা যদি এমন হয়, তাহলে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা বাণিজ্য আলটিমেটলি মুসলিম দেশগুলোর সাথে কমে যাবে। আপনারা এরই মধ্যে শুনেছেন যে পাকিস্তানের সাথে সংযুক্ত আরব আমিরাতের কিন্তু সম্পর্ক ভালো না, এবং তার একটা ঋণ ছিল, সেই ঋণ এই মুহূর্তে ফেরত পাওয়ার জন্য চাপাচাপি করছে। অথচ ভারতের সাথে, ইসরায়েলের সাথে এবং ইসরায়েলের লবির সাথে যে সমস্ত দেশ যুক্ত, তাদের সাথে কিন্তু সংযুক্ত আরব আমিরাত ক্রমেই সম্পর্ক ঘনিষ্ঠ করছে। তো এই কেন্দ্রিক একটা হিসাব নিকাশ নতুন করে আসবে। বিশ্ব রাজনীতিতে যে প্রভাব পড়তে পারে সেটা হচ্ছে, এই যে বললাম, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে নতুন ফরমেশনটা আসবে, ভূ রাজনীতিতে যে পরিবর্তন আসবে, কূটনীতিতে, অর্থনীতিতে যে সমস্ত পরিবর্তন আসবে, তার অবশ্যই একটা ইতিবাচক নেতিবাচক দুই রকমের প্রভাবই আন্তর্জাতিক বিশ্বে পড়বে। অনেকেই হয়তো নতুন করে সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক পুনর্নির্ধারণ করবে, পর্যালোচনা করবে। সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত এইভাবে যদি বেরিয়ে গিয়ে ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে একেবারে একদম ওপেন সম্পর্ক করে, সামরিক থেকে শুরু করে সব ধরনের সম্পর্ক যদি করে, তার মানে দাঁড়ালো ইসরায়েলের সেনারা একেবারে ইরানের দোরগোড়ায় চলে আসলো, এবং এই দোরগোড়ায় এনে দেওয়ার ব্যবস্থা করলো সংযুক্ত আরব আমিরাত। তাহলে ইসরায়েল যেমন ইরানের শত্রু দেশে পরিণত হবে, তেমনি সংযুক্ত আরব আমিরাত একই রকমের শত্রু দেশে পরিণত হবে। তার মানে যদিও এখন হয়তো লড়াই করতে হবে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত এই দুই ফ্রন্টে, কিন্তু এটা পরিষ্কার যে ইরান সেইভাবেই ব্যবস্থা নেবে। ইসরায়েলের দিকে যদি একটা ক্ষেপণাস্ত্র তাক করে রাখে, তাহলে সংযুক্ত আরব আমিরাতের দিকে দুইটা ক্ষেপণাস্ত্র তাক করে রাখবে, কারণ সংযুক্ত আরব আমিরাত ইরানের একেবারে দোরগোড়ায়। ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে মধ্যপ্রাচ্য এখন থেকে অনেক বেশি, মধ্যপ্রাচ্য বলতে এই যে পারস্য উপসাগরীয় অঞ্চল যেটা, এই অঞ্চলটা এখন থেকে আগের চেয়ে অনেক বেশি ভোলাটাইল, অনেক বেশি উত্তাল থাকবে, অনেক বেশি গোলযোগপূর্ণ অবস্থায় থাকবে। পাশাপাশি সৌদি আরব কেন্দ্রিক যে আরব দেশগুলো, সৌদি আরবের নেতৃত্বাধীন যে সমস্ত আরব দেশ এক লাইন